প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমার একেবারে কাছে রয়েছেন মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির মিডিয়া সেলের প্রধান এবং বিএনপির অন্যতম নীতি নির্ধারক। পাভেল ভাই, আপনাকে স্বাগত জি, জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন বিশেষজ্ঞ আলোচক হিসেবে রয়েছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। মোয়াজ্জেম ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা শুরুতেই পাভেল ভাইয়ের কাছে আসতে চাই। আমরা তার আগে একটু আপডেট আমরা দিতে চাই। একটা আপডেট খুবই একটা ভালো আপডেটই বলা যায় জনগণের জন্য যে মূল্য বাড়ছে না। কোনো তেলের কোনো মূল্য বাড়ছে না। যেটা গত ২ মাসে ছিল অবিকল এটি রয়েছে। কিন্তু তারপরেও আমরা বাস্তবতা দেখছি একেবারে ভিন্ন চিত্র। যেখানে যত খবর দেখছি অন্তত ২০ জায়গায় গোলযোগের খবর আমরা পেয়েছি। দীর্ঘ সারির কথা তো আমরা গত ১০-১৫ দিন ধরে দেখতেই পাচ্ছি। তো এই ব্যাপারটা কেন? সরকার বলছে যে কোনো ঘাটতি নেই। প্রস্তুতি আছে এবং এপ্রিল মাসে একদিনের জন্যও সংকট হবে না। এই কথাটি বলছে। কিন্তু বাস্তবতার এই ফারাকটা কোথায়? পাভেল ভাই যদি শুরু করেন। হ্যাঁ, ধন্যবাদ ফিরোজ ভাই। আমার মনে হয় কি যে এই ব্যাপারটিতে আমাদের একটা আমাদের জাতিগত কিছু অনুভূতি বা জাতিগত একটা প্র্যাকটিস, চর্চা, সংস্কৃতির কথার ভেতরে যেতে হয় আরকি। আমরা বোধহয় এই জায়গাটাতে কখনো আমিত্বের বাইরে উঠতে পারি না। যখনই কোনো একটা সংকটকালীন অবস্থায় মনে হয় যে আমার নিজের বিষয়টি দেখা দরকার। যে আমি নিজে ভালো আছি কিনা, নিজে ঠিক আছি কিনা এটা দেখতে চেষ্টা করি। যার জন্য যেটা হয়েছে যে সাধারণ অবস্থায় যেটা দেখা যেত। আমরা যেটা দেখছি যে বেশিরভাগ পেট্রোল পাম্পে সাধারণত যে লাইনগুলো হচ্ছে সেটা হচ্ছে পেট্রোল এবং অকটেনের জন্য। আর আমরা প্রত্যেকেই জানি মোটামুটি এই সময়টাতে প্রত্যেকের কাছে এই তথ্যটি গেছে যে পেট্রোল এবং অকটেনকে আমাদের ইম্পোর্ট করতে হয় না, আমদানি করতে হয় না। এটা আমাদের যে প্রাকৃতিক গ্যাস যে সমস্ত ক্ষেত্র আছে এখান থেকে কনডেন্সেট থেকে এটা অটোমেটিক্যালি তৈরি হয় এবং যে পরিমাণটা তৈরি হয় সেটা প্রতিদিনই তৈরি হয় এবং সেই প্রতিদিনের প্রয়োজনটা প্রতিদিনকে মেটানোর পরেও আমাদের অতিরিক্ত উদ্বৃত্ত থাকে। তো এখন এই অবস্থাতে প্রত্যেকের মনে হয়েছে যে বোধহয় তেলের দাম বেড়ে যাবে, বোধহয় তেল পাওয়া যাবে না। এই একটা কৃত্রিম একটা আশঙ্কা নিজে আরোপিত করে প্রত্যেকেই আমরা কি করছি যার একটু সামর্থ্য বা সক্ষমতা আছে, সাধারণ অবস্থায় হয়তো উনি উনার গাড়িটাকে সিএনজি বা এলপিতে চালাতেন এবং শুধুমাত্র স্টার্টিং ফুয়েল হিসেবে হয়তো ১০ লিটার বা ১৫ লিটার সংরক্ষণ করতেন হয়তো ট্যাংকে। তিনি এখন পুরো ট্যাংকটা ভর্তি করছেন, শুধু করছেন তাই না, একটা অতিরিক্ত একটা জারিকেন কোন না কোন জায়গা থেকে জোগাড় করছেন ১ টা ২ টো ৩ টে। এগুলোতে পেট্রোল অকটেন ভরে রাখছেন এবং প্রত্যেকটা গ্যারেজে ভর্তি করে রাখছেন এগুলো। এবং এটার একটা আমরা বেশ কিছু পত্র-পত্রিকাতেও দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে। এটাতে কেউ এটা ভাবছেন না যে এটার মাধ্যমে কত বড় একটা বিপদের ঝুঁকির মধ্যে তিনি শুধুমাত্র নিজেকে নয়, তারা পুরো বিল্ডিংকে এবং তার প্রতিবেশীদেরকে ফেলছেন, তার নিজের সন্তানকে ফেলছেন, তার পরিবারকে ফেলছেন। কারণ এই সমস্ত অতি দাহ্য পদার্থ যেগুলো পেট্রোল এবং অকটেন তো সবচাইতে অন্তত এই সমস্ত যে ফুয়েল গুলো আছে তার মধ্যে সবচাইতে দাহ্য হচ্ছে এই দুটো। সেগুলো যখন একটা এরকমভাবে আ প্রোটেকশনহীন, অরক্ষিতভাবে পড়ে থাকছে, সেখানে যদি কোনো না কোনোভাবে যদি একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে কিন্তু পুরো বিল্ডিং এর জন্য কিন্তু এটা একটা বিরাট ভয়ংকর একটা অগ্নিকাণ্ডের ঘটনা সৃষ্টি করবে। অর্থাৎ মূলত বলতে পারি যে আমরা এর মাধ্যমে প্রত্যেকেই যেন একটা করে একাধিক পেট্রোল বোমা আমাদের নিজেদের প্রত্যেকের গ্যারেজে সঞ্চয় করছি। তো এই প্রবণতাটা চলে যাওয়া উচিত। আমরা ২য় বিশ্বযুদ্ধের পরে জাপানের সেই মানবিক একটা ঘটনার কথা জানি যে, অনাথ একটা শিশু যেখান থেকে খাবার দেওয়া হচ্ছে, রুটি দেওয়া হচ্ছিল একটা লাইন থেকে যখন, সে বাচ্চাটি পেছনে দাঁড়িয়ে ছিল। তো তার সেই দুর্দশা দেখে অন্যরা তাকে লাইনের সামনে দিয়ে এসছে। কিছুক্ষণ পরে বাচ্চাটা কিন্তু সেখান থেকে সরে আবার লাইনের পেছনে গেছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, "তুমি তো সামনে গেলে আগে পেতে, পেছনে এলে কেন?" তো তার একটা খুবই সরল স্বীকারোক্তি বা বাক্য ছিল যেটা ছিল যে, "আমার চাইতে বেশি অভাবীও তো কেউ থাকতে পারে। আমি লাইনের আগে কেন যাব?" তো আমরা যদি প্রত্যেকে মনে করতাম যে আমাদের যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি যেন আমাদের কাছে সংগ্রহে না থাকে। তাহলে কিন্তু অন্তত পেট্রোল এবং অকটেন নিয়ে কোন সংকটের কোন সম্ভাবনা ছিল না। পাভেল ভাই, আপনি মানে নিশ্চিত করছেন যে সংকট নেই। হ্যাঁ, সংকট আমরা মানে যেটা তৈরি অকারণ করছিলাম লাইন ধরার কোনো সেটা কারণ নেই। কোনই কারণ নেই। আমরা যে প্রতিদিন আগে যে নিয়মে ছিলাম সেই নিয়মে যদি ফেরত যেতে পারি, প্রতিদিনকার সরবরাহ যেটা আমাদের গ্যাস ক্ষেত্র থেকে কনডেনসেট হিসেবে যে পেট্রোল এবং অকটেন তৈরি হয়, সেটা পাম্পগুলোতে যদি সরবরাহ সেই আগের মতো রেখে দেওয়া যায়, তাহলে এই সংকট হওয়ার কোন কারণ নেই। জি, ধন্যবাদ পাভেল ভাই। এখন হচ্ছে যে আমরা মোয়াজ্জেম ভাইয়ের কাছে যেতে চাই। তো বাস্তবতাটা আসলো কোত্থেকে? এই যে সংকটের জায়গা সেটা হচ্ছে ইরানে যুদ্ধ। ইরানে যুদ্ধ না বলেই বলা যেতে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এর ফলে এটার নানান দিক তৈরি হবে। জ্বালানি তেলের একটি সংকট বলা ভুল। এটা মূলত তার একটা মূল্যবৃদ্ধি হয়েছে। সংকটও সামনে নিশ্চয়ই আরো হবে। কর্মসংস্থানে একটা চাপ পড়বে। আমাদের যেহেতু রেমিটেন্স আসে আমাদের
প্রায় ১ কোটি মানুষ দেশের বাইরে থাকেন। এই সব মিলে বাস্তব পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ পরবর্তী জ্বালানি সংকট? দেখুন, ইরানের উপরে মার্কিন এবং ইসরায়েলের যে আক্রমণ, এই যুদ্ধটি আমার কাছে মনে হয়েছে যে এখন যেভাবে আছে এটা আসলে এক ধরনের অমীমাংসিত এবং অপ্রয়োজনীয় একটি যুদ্ধ চালাচ্ছেন সকল পক্ষ, এবং এখান থেকে কোনো পরিণতিতে যাওয়ার সুযোগ কম। কিন্তু এটিকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার ভুক্তভোগী হচ্ছে এই যে আমাদের মতো দরিদ্র উন্নয়নশীল দেশগুলো, যাদেরকে জ্বালানি আমদানি করতে হয়, এবং বিশ্বব্যাপী সকলেই এটার ভুক্তভোগী। তো এটার যে সর্বব্যাপী যে প্রভাব, জ্বালানি যেহেতু সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল একটি কাঁচামাল, সুতরাং এটা কম বেশি সমস্ত ধরনের কর্মকাণ্ডকেই এটা এফেক্ট করছে। আমরা শুধু পরিবহনটাকে সামনে দেখতে পাই, তার কারণ হলো পরিবহন খাতে যে জ্বালানি আসে তার সমস্ত জ্বালানির প্রায় 66% পরিবহন খাতে ব্যবহার হয় বাংলাদেশে, এবং 15% এই ডিজেল ব্যবহার হয়েছে ইরিগেশনে, এবং বাকি যে পরিমাণ জ্বালানি আসে তার ভিতরে এলএনজি এবং অন্য এগুলো আমাদের বিদ্যুতের পিছনে ব্যবহার হয়, এবং হাউসহোল্ডে কিছু ব্যবহার হয়। এই যে সে কারণে আমরা পরিবহনকে সামনে বেশি দেখতে পাচ্ছি। কিন্তু ইতিমধ্যেই এর যে প্রভাব, এই প্রভাবগুলো আমরা অর্থনৈতিক অন্যান্য কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি। যেমন যারা উৎপাদনশীল কর্মকাণ্ডে জড়িত তারা তাদের জেনারেটর চালানোর জন্য যে পরিমাণ ডিজেল দরকার সেটি যেমন নিতে পারছেন না। আবার যারা এলএনজি দিয়ে চালান তারাও এলএনজি পর্যাপ্তভাবে না পাওয়ার কারণে তাদের উৎপাদনে এক ধরনের সমস্যা হচ্ছে। আর হঠাৎ করে গত পরশুদিন দেখলাম যে ইগুলোতে, হাসপাতালগুলো থেকে বলা হচ্ছে যে তাদের যেহেতু জেনারেটর সারাক্ষণ রাখতে হয়, সেটা চালানোর জন্য যে পর্যাপ্ত জ্বালানি সেটা পাওয়া যাচ্ছে না। সুতরাং সংকট যেটি সরকার বলছেন সেটা আসলে এটাকে দুটো ভাগ করা দরকার। একটা হলো সরবরাহজনিত জায়গা থেকে সরকারের আন্তরিকতার প্রশ্ন নেই। সরকার যেটুকু দেয়া দরকার সেটুকু দিচ্ছে। কিন্তু প্রাপ্যতার জায়গা থেকে সেটা ম্যাচ করছে না। অর্থাৎ যার পাওয়ার কথা সে পাচ্ছে না, যার পাওয়ার কথা, যার দরকার নাই সে সেটা রেখে দিচ্ছে। সুতরাং সরকারের দিক থেকে আমার মনে হয় যে ওই আত্মতুষ্টিতে ভোগা উচিত হবে না যে আমরা তো আমাদের যে পরিমাণ দেয় তার থেকে বেশি দিচ্ছি। দিচ্ছেও কিন্তু সরকার বেশিও দিচ্ছে। কিন্তু নিশ্চিত করা দরকার যে জনভোগান্তি কিন্তু কমছে না। সুতরাং সরকারের দায়িত্ব হবে জনভোগান্তি কমানোর। সেই জায়গাটিতে কিন্তু আপনি দেখবেন যে উল্লেখযোগ্য সংখ্যক পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আপনি এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে হচ্ছে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চলছে, এবং অনুসন্ধানের মধ্যে প্রায় ৩ লাখ লিটারের মতো ডিজেল, অকটেন এগুলো পাওয়া গিয়েছে। জরিমানাও করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। সুতরাং এই উদ্যোগগুলো আছে। আজকে আবার যেমন স্কুল বন্ধ করে কিছুটা জ্বালানি সাশ্রয়ের চিন্তা করা হচ্ছে। আমি এখন একটু অবাক হয়েছি যে সিদ্ধান্তটি ঈদের আগে খুব কার্যকরী মনে হয়েছে, ঈদের পরে কেন সেখান থেকে সরকার সরে গিয়ে এখনো সেই সিদ্ধান্তটি নিল না। সেটা হলো লিমিট দিয়ে দেওয়া হয়েছিল ঈদের আগে, এবং আমার কাছে রেশনিংটাকে আমার কাছে মনে হয়েছে যে এটা কাজে দিয়েছিল সেই সময়। হয়তো লাইন বড় ছিল, কিন্তু ঈদের পরে হঠাৎ করে ওই লিমিটটি তুলে ফেলে আর কখনো লিমিট দেওয়া হয়নি। এই যে দেখুন, আমি একটু যোগ করি, আমি একটা সেন্টেন্স অ্যাড করলে বুঝতে পারবেন। এই যে একটু আগে ভাই যে উদাহরণ দিলেন, প্রত্যেকে জেরিকেন করে নিয়ে যাচ্ছে, প্রয়োজন না হলে আবার ভরছে। আপনি যদি লিমিটটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এই বাড়তি নেবার, অন্তত একই ব্যক্তির একই ইসের ওই বাড়তি নেবার জায়গাটিকে আপনি অন্তত কিছুটা হলে সীমিত করতে পারতেন। এখন সেই জায়গায় আমরা লিমিটটা এখনো দেইনি। আমি বুঝেছি কি জন্য দিচ্ছে না। আমার ধারণা এর উপরে একটা চাপ রয়েছে, সরকারি অফিসগুলোর একটা চাপ রয়েছে। এবং বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় একই ব্যক্তি ৪ জায়গায় হ্যাঁ, সেটাই। ঘটনা ঘটছে। না, সেই জন্য আমি বলছি আপনাকে যে আপনি লিমিট দিয়ে দিলে আপনি একটা নির্দিষ্ট করে, সে যদি কয়েক জায়গায় নেয়ও, এখন যেটা হয়েছে সে এখন নিচ্ছে হলো ব্যবসা করার জন্য। সে নিজে রাখছে, নিজে গিয়ে সেটা অন্য জায়গায় সেটা সেল করে দিচ্ছে। এরকমও ঘটনা ঘটছে। পেট্রোল পাম্প ওয়ালারা তেল নিয়ে এসে পেট্রোল পাম্প বন্ধ রেখে ইলিগালি সেগুলো আবার সেল করছে। এই জায়গাগুলো মনিটর হয়ে এগুলো হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে লিমিটটার একটা, হয়তো লিমিট একটু বাড়িয়ে দিতে পারে, যেহেতু সরকারের ইতিমধ্যে হিসেব করে যেটা দেখলাম যে এই যে যেটা এপ্রিলের যেটা বললেন, এখন স্টক রয়েছে হলো ১,৭০,০০০-এর, যেটা দিয়ে প্রথম ১০ দিন যাবে। আরো ২,৩৪,০০০ আনার কথা সরকার, যেটা বাকি ২০ দিন যাবে। সুতরাং মাননীয় মন্ত্রী যেটা হিসেব দিয়েছে যে এপ্রিলে আসলে সরবরাহ সংকট হওয়ার কথা না, আমার মনে হয় যে হিসেবের দিকে, সরকারের দেবার দিক থেকে এটা যথেষ্ট দেয়া, সেটা ঠিক আছে। কিন্তু আমি এই যে জনগণ যেভাবে রেসপন্স করছে, যে আমাদের পাবলিক বিহেভিয়ারের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, সেই জায়গায় আরেকটা উদ্যোগ সরকার শুরু করেছে, এটা আমরাও বলছিলাম কতদিন, এবং সেটা শুরু করেছে। সেটা হলো জ্বালানি মন্ত্রণালয় থেকে এখন নিয়মিত একটা বুলেটিন যাচ্ছে, এবং প্রতিদিন একটা বুলেটিন যাচ্ছে। বুলেটিনটা আরেকটু স্পেসিফাই করা দরকার যে কোন এলাকাতে, কোন জেলাতে কি পরিমাণ ট্রাক যাচ্ছে,
এবং সেটা এমনকি আরো একটু করলে ভালো হয়, রিপোর্টটাও দিয়ে দিলে হয় কোন কোন ইসের জন্য, ফিলিং স্টেশনের জন্য কতটুকু করে দেয়া হয়েছে। এই ধরনের তথ্য উপাত্ত আপনি যত দিবেন তখন এলাকা ভিত্তিক জনগণও ওই পেট্রোল পাম্পকে এক ধরনের চাপে রাখতে পারবে, জবাবদিহিতার মধ্যে রাখতে পারবে, ডিপোগুলোকে এক ধরনের রাখতে পারবে যে আমার এলাকাতে এত আমি তো পাইনি, বা উনি পেয়েছে বলতেছো কিন্তু উনি তো পাইনি। এই জায়গাগুলোতেও আসলে এক ধরনের জবাবদিহিতার জায়গা তৈরির সুযোগ রয়েছে। কিন্তু সংকটটি তৈরি হয়েছে হলো আমাদের প্রাপ্যতার জায়গা থেকে, সেই জায়গাটিতে আমার মনে হয় যে আরো বেশ কিছু করণীয় রয়েছে। জি, ধন্যবাদ গোলাম মোয়াজ্জেম। কিন্তু একটা জিনিস আরেকটা সরকারি তরফ থেকে বারবার বলা হয়েছে, আমি একটা তথ্য দেখছিলাম যে প্রতিদিন ১৬৭ কোটি টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে, বাজার মূল্য যেহেতু বেড়েছে। তো সেটা আমি হিসেব করে দেখলাম মাসে প্রায় ৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এবার আমি একটু হিসেবটা বলি। সম্ভবত সরকারের তথ্যগত কিছু বিভ্রান্তি রয়েছে। মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী প্রথম ঈদ পরবর্তী কোন একটা অনুষ্ঠানে গিয়ে কথাটি বলেছিলেন এবং সেটা সকলে আপনারা মিডিয়ায় রিপোর্ট করেছেন। প্রকৃতার্থে আসলে এই মুহূর্তে সরকার কোনো ভর্তুকি দিচ্ছে না। জ্বালানি মন্ত্রণালয় লাভজনক প্রতিষ্ঠান এবং জ্বালানি মন্ত্রণালয় বিগত ৭ বছরের ভিতরে ১ বছর বাদে প্রতি বছর বিপুল পরিমাণ লাভ করে যাচ্ছে। তাহলে তো দাম কমানো উচিত এই না, সময়। দামের বিষয়টা পরে। আগে ভর্তুকির ব্যাখ্যাটা দেই। এবং ২০২৫ সালে সে ৪,৩০০ কোটি টাকা লাভ করেছে। তার আগের বছর ৩,২০০ কোটি টাকা লাভ করেছে। তার কিন্তু ওই অর্থটি, লাভের অর্থটি আছে। সমস্যা হয়ে গিয়েছে সরকারের সঙ্গে নতুন বিধি অনুযায়ী কর্পোরেশনগুলো তাদের মুনাফার টাকা সরকারকে দিয়ে দিতে হয়। কর্পোরেশনের পকেটে খুব কমই থাকে। ফলে এখন যেটা হচ্ছে তার নিজের টাকা দিয়েই তার পক্ষে কিন্তু বাড়তি ব্যয় মেটানো সম্ভব। কিন্তু সেটা না হয়ে সেটাকে সরকার বলছে আমি তোমাকে ভর্তুকি দিলাম। এটা আসলে ভর্তুকি না। সুতরাং এখনো আমাদের হিসেব মতে জ্বালানি মন্ত্রণালয়ের বাড়তি ব্যয় সাশ্রয়ের মানে বাড়তি ব্যয় নির্বাহের সামর্থ্য রয়েছে। যদিও বলা হচ্ছে যে ২০,০০০ কোটি টাকা সে ভর্তুকি যাচ্ছে। আমি বলব যে জ্বালানি মন্ত্রণালয়ের ২০,০০০ কোটি টাকারই মুনাফা রয়েছে সরকারের কাছে। বিভিন্ন বছরে সেগুলো গেছে। সেটা দিয়ে আসলে বাড়তি ব্যয় মেটানো সম্ভব। মানে সমন্বয় করলে এটা খুব একটা ঝুঁকির মধ্যে এখন পর্যন্ত না, কিন্তু নেই। যেটা অবশ্যই এটা ঠিক, যুদ্ধ তো একটা অপরিণতির দিকে আছে, আমরা জানি অনিশ্চয়তার ভিতরে রয়েছে, সেই চ্যালেঞ্জটি রয়েছে। দীর্ঘমেয়াদে গেলে এটা তো আর রাজার ভান্ডার না, এটাও তো একটা কোম্পানি মুনাফা করে কিছুদিন চলছে। সুতরাং একটা সময় গিয়ে তারও হাতে টান পড়বে। সুতরাং সেই জায়গাটিতে যাবার ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে সরকারের কাছে তার হয়তো হাত পাততে হতে পারে এবং লাগবেও তখন। সেক্ষেত্রে অন্য কিছু হিসেব রয়েছে, হয়তো আমি পরে সেগুলো বলবো। জি, ধন্যবাদ। আমরা মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাইয়ের কাছে আসতে চাই যে আমরা যেটা সরকারি ভাষ্যটি শুনছি যে ১ মাসের আমাদের মজুত আছে, যোগান আছে, পাইপলাইনে সব ধরনের প্রস্তুতি রয়েছে। কিন্তু এর পরের মাসের শেষের দিকে ঈদ আছে, আরেকটি ঈদুল আজহা। তো তখন কিন্তু আবার আরেকটা ধরনের সংকট তৈরি হবে। তো এই পুরো সময় জুড়ে সরকারের আসলে কি অগ্রাধিকার দেওয়া উচিত জ্বালানি খাতে? আমি এর আগে মজ্জেম ভাইয়ের কথার একটার সাথে একটু রেশ ধরে বলি যে সরকার যেহেতু এখন প্রত্যেকটা কর্পোরেশনের ক্ষেত্রে বাড়তি মুনাফাটা সরকারের কোষাগারে দিতে হয়। আসলে সরকার তো একটা একান্নবর্তী পরিবারের মতন, তাই না? যে এক জায়গায় এক ছেলে বেশি আর্ন করে, আরেকটা ছেলে করে না। তো একজনেরটা নিয়ে আরেকজনকে দিতে হয়। কিন্তু এইভাবে চলে। সুতরাং এটা ঠিক জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব আয় ঠিক এইভাবে না দেখে যদি আমরা বলি যে সরকারেরই আয় ছিল, সরকার হয়তো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে সেটা করেছে। প্রশ্নটা হচ্ছে যে এই হিসেবটা তো একটা আক্ষরিক অর্থে আমাদেরকে এটা মূল্যের জায়গাতে দেখতে হবে। কারণ দেখেন জ্বালানি এমন একটা জিনিস যে যার মূল্য নির্ধারণটা কিন্তু কোনো একটা দেশভিত্তিক হয় না। এটা একটা আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে একটা রেট ফিক্সেশন হয়। অর্থাৎ যারা, এমন তো নয় যে সবগুলোই হরমুজ প্রণালী নির্ভর জ্বালানি ব্যবস্থাপনা পৃথিবীব্যাপী, তা তো না, নয়। হরমুজ প্রণালীতে 20%। হ্যাঁ, তো এর বাইরে দিয়েও তো অন্য জায়গাতে জ্বালানি আছে। এমনকি আমাদের জ্বালানি অনেকগুলো যেটা সিঙ্গাপুর থেকে আসে, আমাদের মালয়েশিয়া থেকে জ্বালানি আসে। তো এখন সেই জ্বালানির ক্ষেত্রেও যদি তারা বলে যে না আমাদের তো যুদ্ধের প্রভাব নেই। তো তারা তাদের জ্বালানিটা আগের রেটে রাখবেন কি রাখবেন না, বা ওপেক এর সাথে অ্যাডজাস্ট করে এই বিশ্ববাজারের খোলা বাজারের সাথে সম্পর্ক রেখে সেটা মূল্যবৃদ্ধি হবে কি হবে না। সেরকম একটা বিষয় আছে আরকি। আমরা যেহেতু আমাদের জ্বালানি খাতটা পরিপূর্ণভাবেই বলতে গেলে আমদানি নির্ভর। অল্প পরিমাণ যেটা আমাদের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস অথবা পেট্রোল অকটেনের ক্ষেত্রে হয়তো আমাদের নিজস্ব কিছু প্রধানত অবদান আছে। ডিজেল আমদানি হ্যাঁ, নির্ভর করে। ডিজেল, ফার্নেস অয়েল বা ফার্নেস অয়েল। এলপি, এগুলো যেগুলো আমরা মূলত যেগুলো আমদানির দিকে আমরা যাই। এখন এই জায়গাতে ঠিক প্রেডিক্ট করা খুব মুশকিল। কারণ আমাদের কিছু দীর্ঘমেয়াদী চুক্তি, ধরেন কাতারের সাথে যেটা ছিল সেটা হয়তো এলপির বিষয় নিয়ে। কারণ কাতার ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। কাতারের তো বিকল্প কোনো রাস্তা নেই। সৌদি আরব থেকে আপনি না হয় ইস্ট ওয়েস্ট ওদের একটা সরবরাহ লাইন আছে। ফলে ওরা ডাইভার্ট করতে পারে। একটা এলাকায় যুদ্ধ হলে তারা হয়তো এই পারস্য উপসাগরেরটা হয়তো লোহিত সাগরের
প্রান্তে নিয়ে যেতে পারবে। কিন্তু কাতারের কাছ থেকে তো সেটা পাওয়া যাবে না। আবার ঠিক প্রাকৃতিক জ্বালানির উৎস যেটা, বিকল্প উৎস যেগুলো আছে, সেগুলোর সাথে আমাদের কিন্তু ঠিক ন্যাচারাল প্র্যাকটিস অফ দ্য বিজনেস সেটা নেই। অর্থাৎ তাদের সাথে ব্যবসা-বাণিজ্য আমরা ওই অর্থে করি না। এখন সেক্ষেত্রে যদি অনেক দূরবর্তী জায়গা থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য জায়গা থেকে যদি এই প্রাকৃতিক গ্যাস আমাদের আনবার চেষ্টা করতে হয়, তখন তো সেই ভাবনাটা আলাদা জায়গায় যাবে। কারণ আমাদের প্রাকৃতিক গ্যাস নির্ভর বেশ কিছু ব্যবস্থাপনা আছে। যেমন বিদ্যুৎ উৎপাদনের একটা বিরাট একটা অংশের ক্ষেত্রে আমাদের আমাদের নিজস্ব গ্যাস যেহেতু এটার পুরোপুরি চাহিদাটা মেটাতে পারে না, ফলে এলপি নির্ভর সেই জ্বালানি খাতটা আছে। তো এই জায়গায় একটা আশার কথা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে আমাদের রূপপুর কিন্তু খুবই তাড়াতাড়ি হয়তো বিদ্যুৎ গ্রিডে তার বিদ্যুৎ ব্যবস্থাপনা সেটা কি সেরা করতে এই এপ্রিল, মে, জুনে কি হ্যাঁ, হবে? মনে হয় না। এপ্রিলেই কারণ একটা নির্দিষ্ট দিন তারিখ বোধহয় ঠিক করা আছে যতটুকু আমি জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি একটা নির্দিষ্ট দিনে এপ্রিলের ১ম সপ্তাহের মধ্যে ১ম ১০ দিনের মধ্যে একটা দিন বোধহয় ঠিক করা আছে যেখান থেকে তারা পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে প্রায় ২৫০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ লাইনে দিতে পারে। এটাও অবশ্য অনেক কথা আরকি যেগুলো বললে হয়তো দোষারোপের দিকে যাবে। কারণ এই বিদ্যুৎ সঞ্চালন লাইন কিন্তু সেভাবে করা হয়নি যেটা যে রূপপুরে যে ১ম ইউনিট যেটি ১২৫০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে। সে পুরো বিদ্যুৎ যদি তৈরি হয় তাহলে সেটা ঠিক ট্রান্সমিশন লাইনে দেওয়ার মতন নাই। অবকাঠামো আমরা গড়ে তুলতে পারিনি। ফলে এখন এই পরিমাণের সাথে থাকতে হবে। সেটা না হলে রূপপুরে যদি ১২৫০ যদি আমরা নিতে পারতাম, যেখানে জ্বালানি নির্ভরতা বলতে গেলে এই মুহূর্তে কিছু নেই আমাদের। তাহলে এটা কিন্তু বিরাট বড় একটা সুবিধা আমাদেরকে দিতে পারত। ফলে ওই এলপি নির্ভরতা সম্পন্ন যে সমস্ত প্ল্যান গুলো আছে সেটার দিকে হয়তো যেতে হতো না। এ ব্যাপারে হয়তো নিশ্চয়ই সরকারের চিন্তাভাবনা আছে যে খুব দ্রুততার সাথে এই বিকল্প কোনো বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় কিনা সেটা একটা জায়গা। আবার এর সাথে ভারতের সাথে আমাদের কিছু চলমান বিদ্যুৎ আ বিনিময় আ লাইন আছে যেটার মাধ্যমে আমরা মূলত ভারত থেকে নিই। সেটা ওই জায়গা থেকে নেওয়া এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে সেটা নেওয়া যায় কিনা সেটা চিন্তা করার প্রশ্ন আছে। কিছু ডিজেল সরাসরি ভারত থেকে আমাদের দেশে আসে পার্বতীপুর লাইন ইতিমধ্যে লিংকে। এটা বাড়ানোর তো অনুরোধও এই করা সবকিছু হয়েছে। মিলে বিকল্প অনেকগুলো জায়গার চিন্তাভাবনা এই মুহূর্তে করা আছে। তবে এর সাথে সাশ্রয়ী জায়গা। যেটা যেমন সরবরাহের একটা দিক সেদিকে আরেকটা যেটা আছে যেমন ব্যবহারের পরিমাণটা কমিয়ে ক্ষেত্রে অফিস আদালতে সামনে গ্রীষ্ম মৌসুম আসছে। এই মুহূর্তে হাই স্পিড তা নাহলে আমাদের সেচ বিঘ্নিত হবে। সে জায়গায় বিদ্যুতেরও যেমন প্রয়োজন আছে, আবার সব জায়গায় তো বিদ্যুৎ নির্ভর তো সেচ যন্ত্র চলে না। কিছু, কিছু আছে যেটা ডিজেল নির্ভর সেচ যন্ত্র আছে। সে জায়গায় সরবরাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। কারণ এটা আমাদের খাদ্য যে নিরাপত্তার সাথে জড়িত একটা বিষয়, সেটাকে তো অগ্রাধিকার দিতেই হবে। বাকি যে জায়গাগুলো আছে স্কুলের ক্ষেত্রে আপনার বলেছেন যে সেটা একটা পরিমাণ কমানো। সেটা কম কে বন্ধ করার মধ্যে দিয়ে শুধুমাত্র যে বিদ্যালয়ের বিদ্যুৎ না, পরিমাণটা পাভেল ভাই কমবে তা না। মানে বন্ধ করার কথাটি নয়। মানে এটা হচ্ছে ইন পারসন ৩ দিন আর হচ্ছে অনলাইনে না, ৩ না দিন। সেটাই এরকম ভাবা সেটা হয়েছে। দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে শুধুমাত্র যে প্রতিষ্ঠানে যে শুধুমাত্র জ্বালানি কম ব্যবহার করবে তা নয়। ওই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদেরকে আনানোর জন্য যে পরিবহন ব্যবস্থাটা আছে, সেটাকেও অন্তত সে কয়টা দিন ব্যবহার করতে হবে না। সেটা অবশ্য আরেকটা জায়গা এবং বলা আছে যে বলে দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে দিনের বেলা অন্তত বিদ্যুৎ যেন কোন জায়গাতে আলো অপ্রয়োজনীয়ভাবে না জ্বলে। ২৫ ডিগ্রির বেশি যেন কখনো এই এই রেফ্রিজারেশন অথবা এয়ার কন্ডিশনিং এর টেম্পারেচারটা যেন কখনো নিচের দিকে নামানো না হয়। এবং এই যে আমিও বলব যে আরেকটা কথা এর সাথে বাড়তি বোধহয় বলা যেতে পারে যে স্যুট কোট পরে সবার অফিসে যেতে হবে এই দিনগুলোতে সেটা না করে অন্তত খুব হালকা পোশাক পরে এই সামার সিজন যে সময়টাতে আমাদের বিদ্যুতের চাহিদাটা এমনিই বাড়তে থাকে। এই ব্যাপারগুলো দেখা দরকার এবং এ ব্যাপারে কিছু অনুশাসন হয়তো সরকারের পক্ষ থেকে আসবে এবং আমরা আশা করি যে এটা ব্যাপকভাবে আরো বেশি প্রচার করা হবে। আর যে কথাটা মজিদ ভাই বলছিলেন যে ওটা খুবই চমৎকার একটা পরামর্শ যেটা উনি দিয়েছেন যে প্রত্যেক জায়গায় প্রতিদিন কি পরিমাণে জ্বালানি যাচ্ছে এবং সেটা স্থানীয়ভাবে কোন পাম্পে কতটুকু মজুদ আছে এটা জেলা প্রশাসন দিতে পারে। সেন্ট্রালি হয়তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ চিটাগংয়ে কতটুকু আছে এটা তো আবার চট্টগ্রামের লোকের খবরটা পঞ্চগড়ের লোকের জানবার দরকার নেই। তো সুতরাং প্রত্যেক জায়গায় জেলা প্রশাসক বা উপজেলা পর্যায়ে যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তারা যদি এই তথ্যটি যদি দিয়ে দেন যে আজকে আমার উপজেলাতে এই কটা পাম্পের প্রত্যেকটা জায়গাতে এই পরিমাণ তেলের মজুদ আছে। এই ক্যাটেগরির তেল ডিজেল, পেট্রোল, অকটেন যেটাই হোক না কেন। তাহলে হবে কি যে সেচের জন্য, পরিবহনের জন্য এই তথ্যটি প্রত্যেকের কাছে জানা থাকলে সরকার যে কথাটি বলছেন যে আমাদের সরবরাহ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই। কিন্তু বিতরণজনিত জায়গাগুলোতে কিছু একটা আমরা দেখছি যে হয়তো কিছু জিনিস হয়তো কাজ করছে না। সে জায়গায় নিশ্চয়ই কিছু কাজ করার সুযোগ থাকবে আগামীতে। জি, ধন্যবাদ পাভেল ভাই। মোয়াজ্জেম ভাই যদি একটু যোগ করেন যে বিদ্যুৎ খাতে আ আমরা যারা ভোক্তা পর্যায়ে কি চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারি সামনের দিনগুলোতে বিশেষ করে এই গ্রীষ্ম মৌসুমে? প্রথম যেটা বিদ্যুৎ খাতের ক্ষেত্রে যেটা আসে যে গ্রীষ্মকালে সবচেয়ে বড় বিদ্যুতের ব্যবহার হচ্ছে হলো এয়ার কন্ডিশনারে।
এবং যতদূর এটা বলা কি হয় এত যে বেশি যে সারা দেশের এরপর চাপ আপনি তৈরি করবে পরিমাণটা এটা? শুনলেই বুঝতে পারবেন। 4000 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন যখন টপ পিক সিজনে যখন চালানো হয় তখন এই পরিমাণ বিদ্যুৎ আমাদের এসির জন্য যায়। হ্যাঁ, এটা তো সেই মৌসুমে আসছে, সুতো সেই এপ্রিল, মে, মৌসুমে জুন দিয়ে আর যাচ্ছে। কি। আমরা ভাগ্য ভালো যে আমরা একটু ঠান্ডা পেয়েছিলাম, বৃষ্টি টিষ্টি হয়েছিল বলে আমরা এটা, তো এটা হলো প্রথম দিক। তো সেই জায়গাটাতে সাশ্রয়ী হওয়ার তো অবশ্যই দরকার আছে এখানে, এবং যতভাবে সেটা করা যায় সেই চেষ্টাটি রাখা। দ্বিতীয় দিক হলো যে ইসের জন্য বিদ্যুতের ব্যবহারের সাথে আমাদের উৎপাদন কর্মকাণ্ড, সমস্ত ধরনের উৎপাদন কর্মকাণ্ডগুলো যেহেতু জড়িত, সেটা এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। এখন বিদ্যুৎ বাহিত সমস্ত ধরনেরই আমাদের কর্মকাণ্ডগুলো চলছে। ইন্ডাস্ট্রিগুলো এই মুহূর্তে বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অনেকেরই আসলে প্রোডাকশন ক্যাপাসিটি কমিয়ে দিতে হচ্ছে, যেহেতু যথেষ্ট মাত্রায় তারা বিদ্যুৎ সেটা পাচ্ছেন না। আবার সরকার যেটা করছেন যে গ্যাস দিয়ে যেহেতু বিদ্যুতেও লাগছে, আবার গ্যাস সাপ্লাই না দিলে যেহেতু বিদ্যুৎ কমে যেতে পারে, এই জন্য সার কারখানায় বিদ্যুৎ বন্ধ করে গ্যাস দেওয়া হচ্ছে। সার কারখানায় গ্যাস বন্ধ করে গ্যাস বিদ্যুতে দেওয়া হচ্ছে। আবার ওই সার আবার এখন আমদানি করতে হচ্ছে অধিক মূল্যে। উপায় নেই, কেননা এখন প্রায়োরিটি হচ্ছে হলো দেশের গ্যাসটাকে সর্বোত্তম যেখানে ব্যবহারের জন্য রাখা যায় সেই চেষ্টা এখন হচ্ছে। ফলে এই জায়গাতে আবার সার আমদানি করতে গিয়ে যদি আবার সারের সংকট হয় বা সার যদি সার সংকট, রিজার্ভের কোনো চাপ হ্যাঁ, তৈরি যদি হবে হয়, একটা। রিজার্ভ হয়তো আশা করি সম্ভব এই সময় যেটুকু আছে সেটা চালাতে পারবে, কিন্তু সার প্রাপ্যতা এবং সার বিতরণ এবং যেটা যথেষ্ট মাত্রায় সার পাওয়া, ইতিমধ্যে বলা হচ্ছে যে সরকার ঘোষিত মূল্যে সার পাওয়া যাচ্ছে না, অলরেডি সারের মূল্য বেড়ে, সামনে কিন্তু বড় সিজনে প্রচুর সার লাগবে। ইরিগেশনের কথা, বিদ্যুৎ বাহিত যেমন ইরিগেশন রয়েছে, আবার ডিজেল চালিত ইরিগেশন সবচেয়ে বড়, আমাদের প্রায় 13 লক্ষ পাম্প রয়েছে আমাদের সারা দেশে, সেচ পাম্প রয়েছে। তো এখানে প্রায় $1 বিলিয়ন ডিজেল লাগে। সেই জন্য আমরা বলছিলাম যে সরকার এখনই যদি গ্রাজুয়ালি এই পাম্পগুলোকে সোলার বেস পাওয়ার পাম্প করার জন্য যদি উদ্যোগগুলো একই সাথে প্যারালালি আগাতে থাকে, সারা দেশে মাত্র 13,000-কে সোলার বেস ইরিগেশন করা হয়েছে, কিন্তু তাহলে দেখেন একটি বিপুল পরিমাণ বিনিয়োগের সুযোগ রয়েছে, যেটাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতেও চান। কিন্তু এটাতে একটা চ্যালেঞ্জ সবসময় আমরা শুনে থাকি যে এটার খরচটা বেশি উৎপাদন পর্যায়ে, ভোক্তা পর্যায়ে, সেটা কি? না, এটা তো মোটেই খরচ বেশি না, খরচ কম বরঞ্চ। এটা হচ্ছে যে স্থাপনার সময় হচ্ছে হ্যাঁ, খরচ বেশি। প্রাথমিক কিন্তু খরচটা, হ্যাঁ। সেটা তো যিনি বিনিয়োগকারী হচ্ছেন তিনি সেই অর্থে বিনিয়োগ করছেন যে সেটা তিনি 20 বছরে তুলে নেবেন, এবং এখন ডিজেতে তার পার ইউনিট কস্ট যা পড়ে তার থেকে তার সোলার ইরিগেশনে সে খরচটা অনেক কম। এবং আরো যেটা বলার বিষয় আপনাকে, এটা যদি হয়, নেট মিটারিং হয়, তাহলে আপনি আরো একটা লাভ পাবেন যে শীত মৌসুম শেষে আপনি বাকি বিদ্যুৎটা আপনি ন্যাশনাল গ্রিডে গ্রিডে দিতে পারবেন। দিয়ে আপনি সেখান থেকে আপনার বিদ্যুৎ বিলের ইটা পেয়ে যাবেন, মকুফটা পাবেন, যে যতটুকু আপনি নেট দিলেন সেটা পাবেন। সুতরাং এই ধরনের সুযোগগুলোকে সামনের দিনে আমাদের নিতে হবে। খালি একটাই আমার কাছে সরকারের অনুরোধ থাকবে, সরকার যেন কোনো বড় আকারে লং টার্ম কোনো কন্ট্রাক্টে যেন এখন না জানে এই ডিজেল, অকটেন, এলএনজির জন্য। ওই কেননা এগুলো করতে গেলে একবার যেটা হয়, আপনি লং টার্ম একটা কমিটমেন্টে আটকে যাবেন। কিন্তু এখন যেভাবে রোলিং প্ল্যানে যাচ্ছেন সরকার, আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক। আমি প্রতিদিন দেখছি কোথায় প্রাপ্যতা, কতটুকু প্রাপ্যতা, আমার কতটুকু আছে মজুদ, আমার কতটুকু লাগবে, যুদ্ধের পরিস্থিতি কি, প্রকৃতি কি, আমাকে হরমুজ দিয়ে কি একটা দুটো নিয়ে আসতে পারছি কিনা, এইভাবে কিন্তু সরকার রোলিং। এবং হরমুজ দিয়ে বাংলাদেশের তেল আসতে পারবে বলে তারা একটা দেখুন, ঘোষণা বলা দিয়েছে। হয়েছে ঠিকই, কিন্তু এখনো আসলে হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি, যতই বলা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে দেশের ভিতরে যে সংকটটা এই অবস্থায়, একটা জিনিসই মনে হয় পারে এখান থেকে বের করে নিয়ে আসতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া। সেটা এটা সময় লাগবে হ্যাঁ, বলেই মনে হয়। মানে আজকেই যেমন ঘোষণা আসছে, মার্কিন প্রেসিডেন্ট তো প্রতিদিনই তার অবস্থান চেঞ্জ হয়, আজকের ঘোষণা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ রেখে উনি যুদ্ধ বন্ধ করে দিয়ে চলে আসতে চান, এরকম একটা ঘোষণা আসছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফিরে যান, তাহলে আমার ধারণা যে অবধারিতভাবে হরমুজ প্রণালী ধীরে ধীরে তখন হয়তো স্বাভাবিক হতে, মানে চলাচল হয়তো শুরু হবে, সেরকম একটা জায়গা রয়েছে। আচ্ছা, পাভেল ভাইকে আসার আগে মজ্জেম ভাইয়ের কাছে একটা সম্পূরক প্রশ্ন করি। যুদ্ধটা যেহেতু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের বিপুল অংশই ওখানে, অনেকটা ৮০ ভাগই ওখান থেকে আসে। ওখানে কি আমাদের উপর কোনো চাপ তৈরি হতে পারে দীর্ঘমেয়াদে? দুরকম চাপ অলরেডি তৈরি হয়েছে। দেশে এই মুহূর্তে কিন্তু একটা বিপুল সংখ্যক প্রবাসী আটকে পড়েছে।
আপনি প্রায় বলা হচ্ছে 570টা উড়োজাহাজ যেতে পারেনি। আমি যদি ধরে নিই যে প্রতি জাহাজে 200 করে যান, তাহলে আপনি দেখেন যে প্রায় 2.5 লাখের মতো যাত্রী দেশে কিন্তু এই মুহূর্তে আটকা পড়ে আছেন। সবাই হয়তো মধ্যপ্রাচ্যগামী না, কিন্তু আটকা পড়েছে। এরা কিন্তু সকলেই হয় দেশে এসেছিল ছুটি কাটাতে, অথবা যাদের প্রথমবার যাওয়ার কথা। এদের কিন্তু অলরেডি টাকা পয়সা পকেট খালি কিন্তু। এরা কিন্তু আর বেশি দিন যদি দেশে থাকেন, তাহলে তারাও কিন্তু আবার দেশের ভিতরে একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে তাদের। কারণ আমরা কোভিড এর সময় দেখেছি, দেশে যারা ওই সময় আটকে গিয়েছিলেন, কিছুদিন পর গিয়ে তাদেরও কিন্তু সামাজিক নিরাপত্তার অধীনে সরকারের কাছ থেকে একটা হাত পাততে হয়েছে। যদিও তারা যথেষ্ট বাইরে ভালো থাকেন। কিন্তু এই যে কাজ না যেতে পারা, দেশে আটকে পড়া, এটা কিন্তু একটা, ফলে আমার একটা অনুরোধ থাকবে সরকারের কাছে। অলরেডি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদিও কিছু সংশয় আছে, কিন্তু সম্ভব হলে কোনো দেশ যেগুলো তুলনামূলকভাবে নিরাপদ, সেই দেশগুলোতে যদি যারা রয়েছে তাদেরকে ভাড়া করা বিমানেও যদি সেখানে পাঠিয়ে দেওয়া যায়, এবং সেই পথটা যদি ধীরে ধীরে উন্মুক্ত হয়, তাহলেও কিন্তু কিছুটা এরাও কাজের সাথে যুক্ত হবে, এদের পরিবারগুলো বাসগুলো এক। আর যুদ্ধ আক্রান্ত হওয়ার জন্য ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের জিসিসি কেন্দ্রিক অর্থনীতিগুলো এফেক্টেড হয়েছে। কনস্ট্রাকশন কাজ প্রায়, যেমন দুবাই বলা হয়, প্রায় শুনশান হয়ে গেছে, এরকম যে কোনো ধরনের কাজ হচ্ছে না সেখানে এরকম। ফলে এই ধরনের বড় সিটিগুলোতে আমাদের ওয়ার্কাররা কনস্ট্রাকশনের কাজ করে। এরা শুধুমাত্র বেতনই পায় না, এরা ওভারটাইমও করে। তো এই যে সব কাজগুলো যতই এরকম আটকে যাচ্ছে, তখন তাদেরও আয়ে কিন্তু এর একটা চাপ পড়বে। ফলে স্বাভাবিকভাবেই যে ফ্লোটা আমরা সাধারণত ঈদ সিজনে পাই, হয়তো আমরা রমজানে মোটামুটি পেয়েছি, কোরবানিতে সবচেয়ে বেশি কিন্তু রেমিটেন্স আসে বাংলাদেশে। 2 ঈদের ভিতর কোরবানিতে বেশি আসে বা তার আগের মাসে আসে। সেটা কিন্তু এবার তুলনামূলকভাবে আমি জানি না, দেখার বিষয় যে কতটুকু প্রবৃদ্ধিতে আসে সেটা। কারণ রেমিটেন্স আমাদের জন্য, শুধু পরিবারগুলোর জন্য না, সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ উৎস তার বৈদেশিক লেনদেনের জন্য। সুতরাং সেখানে একটা বিষয় রয়েছে। প্লাস এই ধরনের কারণে নতুনদের যাওয়াটাও কিছুটা হলেও তো এফেক্টেড হবে। সুতরাং সবকিছু মিলে রেমিটেন্স কেন্দ্রিক বা প্রবাসী কেন্দ্রিক যে অর্থনীতি, সেটাও কিন্তু একটু কি বলা যায়, থমকে আছে। এবং সেটাও কিন্তু আমাদের যদি এটা অব্যাহত থাকলে, সেটা আমার অর্থনীতিতেও কিন্তু এক রকমের মানে টেনশন বাড়াবে। যে আপনি খুবই একটা ভালো নতুন প্রস্তাব দিয়েছেন যে প্রয়োজনে যেসব দেশে কম আমাদের রেমিটেন্স যোদ্ধারা যান, সেখানে প্রয়োজনে ভাড়া করা বিমান করে হলেও সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা বললেন যে আপনি যে সামনে তো কোরবানির ঈদের আগেই আসে রেমিটেন্স। এই আগামী মাস কিন্তু সত্যিকার অর্থেই কোরবানির ঈদের আগের মাস। তবে আমাদের জন্য চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই বাড়বে। আমরা আলোচনার অনেকটা শেষের দিকে চলে এসেছি। মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাইয়ের কাছে আমরা সর্বশেষ কিছু আশার কথা শুনতে চাই। আমরা তো সবাই খুবই বিভ্রান্ত, সবাই অনিশ্চিত অবস্থায় আছি। তো বলেন, নতুন সরকারের শুরুতে আপনি আমি মনে করি যে যেকোনো সরকারের জন্য ঠিক এটা ঐরকম করে বলা বোধহয় ঠিক সঙ্গত না, বা যুক্তি দেখাবার কোনো কারণ নেই যে সংকটের মধ্যে পড়েছে। একটা সরকারের জন্য সংকট আসতেই পারে, এবং এটাকে যে সরকার যত সফলতার সাথে ম্যানেজ করতে পারে, সেটাই হলো প্রকৃত সরকার। আপনি নিরবিচ্ছিন্ন শান্তিময় পরিবেশে সারাক্ষণই কাজ করবেন, এটা তো নাও হতে পারে। সেটা যদি হতো, তাহলে তো দেখা যেত যে যুদ্ধকালীন বা যুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো ধ্বংসপ্রাপ্ত ইংল্যান্ডে তো নির্বাচনে কেউ প্রধানমন্ত্রী হতে চাইতেন না, যদি বুঝতো সবাই যে এরকম একটা সংকট আসে। বা চার্চিল সাহেব হয়তো মনে করতেন যে এই যুদ্ধ চালাতে পারবো না, আমি যখন সেখানে পদত্যাগ করি। এটা হয় না। প্রত্যেকটাই যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের এই চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা বা সাহস থাকে। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঠিক এইরকম ভাবে নিজেকে তৈরি করে নিয়েছেন। কারণ তার ভেতরে যে আত্মবিশ্বাসটা আছে এবং তার যে ভাবনার যে বহুমুখিতা আছে, তাতে এই সমস্যার উনি এটা জানেন। এবং এটা তো এমন না যে শুধুমাত্র বাংলাদেশের জন্য সমস্যা, বাংলাদেশের মতন অনেকগুলো দেশের জন্য এটা। মজিব ভাই যে কথাটি বলেছেন যে একটা মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে ঠিক নির্মাণ কার্যের স্থবিরতার জায়গাটা আছে, এটা সত্যি। কিন্তু প্রত্যেকটা জিনিসই তো আমার একটা অপরচুনিটি তৈরি করে, যেটা যুদ্ধের পরে যে নির্মাণ কাজের বা পুনর্নির্মাণের যে প্রয়োজনীয়তাটা হবে, তখন কিন্তু তাদের ব্যাপকভাবে আরো বেশি শ্রমশক্তির প্রয়োজন হবে। আমাদের বোধহয় সেই জায়গাতেও এখনই এনগেজমেন্ট এর দিকে যাওয়া দরকার। কারণ আমরা যেটা দেখেছি লক্ষ্য করে যে মার্কিন ট্যাক্স পেয়াররা কিন্তু এই যুদ্ধ লম্বা হোক, তারা কিন্তু এটা চাইছে না। বিশেষ করে আপনারা যারা জানবেন যে যখন মার্কিন মেরিন বা স্থল সৈনিকদেরকে যুদ্ধে পাঠানোর জন্য যখন প্রস্তুতির ব্যাপারটি হচ্ছিল, তখন সারিবদ্ধভাবে যখন তাদের পরিবার তাদেরকে যখন শেষ বিদায় জানাচ্ছিলেন, তখন আমরা কিন্তু সেই সৈনিকদের মধ্যে কিন্তু এরকম দৃঢ়চেতা কোনো চেহারাটা দেখিনি, যাতে মনে হচ্ছে যে বিরাট বড় একটা দিগ্বিজয় করতে যাচ্ছি বা দেশ জয় করতে যাচ্ছি। তারাও কিন্তু মনে হচ্ছিল যে একটা অনিচ্ছুক বাহিনীকে যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরাও কিন্তু দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে জায়গাতে নিজের স্বার্থটাকে সংশ্লিষ্টতার মধ্যে যায়, তখন তারা কিন্তু সেই জায়গায় খুব একটা দীর্ঘমেয়াদী কাজের জায়গায় থাকতে পারে না। সেটা তাদের আইনগত কাঠামো, তাদের যে
সাংগঠনিক বা তাদের যে সাংবিধানিক যে ব্যাপারটা আছে সেখান থেকে তাদের পার্লামেন্ট সেটাকে হয়তো সেরকম করে অ্যালাউ করে না। তবে আমাদেরও ধারণা যে তারা যখন জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই আরোপিত যুদ্ধের মধ্য দিয়ে পুরো পৃথিবীর অর্থনীতি না, পুরো পৃথিবীর মানুষকে পুরো একটা নিরাপত্তাহীনতার একটা জায়গায় নিয়ে গেছেন, সেটার দায় নিশ্চয়ই মার্কিন সরকার দীর্ঘদিন বহন করতে চাইবেন না। তারা এখান থেকে একটা সম্মানজনক একটা প্রত্যাবর্তনের রাস্তা খুঁজবেন। সেটাই বোধহয় সঙ্গত এবং এই অপ্রয়োজনীয় যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটাই সবাই আশা করে এবং এটা বাস্তবতা। কারণ এই যুদ্ধের ইরানের খরচের চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনা খরচের মাত্রাটা অনেক বেশি। যেটার প্রত্যেকটি পয়সার হিসেব হয়তো পরবর্তী পর্যায়ে মার্কিন কংগ্রেস বা সিনেটে এই বর্তমান প্রশাসনকে দিতে হবে। তো এইজন্য সেজন্য আমার মনে হয় যে যুদ্ধটা খুব দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে না এই ব্যাপারে আপনারা নিশ্চিতভাবে জানুন। কারণ এই পৃথিবীতে কখনোই কিন্তু এই অপ্রয়োজনীয় যুদ্ধ লম্বা হয় না। আমরা এর আগেও সেগুলো বিভিন্ন জায়গা থেকে লক্ষ্য করে দেখেছি আরকি। এখানে যে প্রত্যাশা তাদের ছিল যে অল্প দিনের মধ্যে ইরানকে বোধহয় পর্যুদস্ত করে ফেলা যাবে, সেটা যেহেতু হয়নি, সুতরাং তাদেরও একটা সম্মানজনক প্রত্যাবর্তনের জায়গা তাদেরও খুঁজতে হবে। আর সবকিছু মিলে আমার যেটা মনে হয় যে হয়তো এটার জন্য যে সাময়িক যে ধাক্কাটা আমাদের অর্থনীতিতে, আমাদের মনোজগতে এসছে, সেটিকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রতি আমাদের যদি আস্থা রাখার যে প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং সেটা উনি অর্জনও করেছেন বলতে গেলে, সেটার প্রতি আমরা একটু আস্থা রাখি এবং আ আমরাও এটাও আশা করি যে মার্কিন প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা এইখান থেকে সরে যাক এবং আমাদের জন্য যে সম্ভাবনাটা আগামী দিনে তৈরি হতে যাচ্ছে, যে যুদ্ধ পরবর্তী যে নির্মাণ কাজের একটা বিরাট প্রয়োজনীয়তা তৈরি হবে, সেখানে আমাদের এনগেজমেন্টটা আরো বেশি করে বাড়িয়ে বরং যে ক্ষতিটা হয়েছিল সেটাকে আমরা লাভে রূপান্তরণ করতে পারবো। আমার মনে হয় যে আগামী দিন আমাদের জন্য ইতিবাচকই হতে যাচ্ছে। এখানে খুব বেশি বিভ্রান্ত বা নেতিবাচক বা ভীত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। মজিম ভাই যদি আর ১ মিনিট আপনি বলে শেষ যেহেতু করেন। আমাদের নতুন প্রধানমন্ত্রী দেশে রয়েছেন, তার পক্ষ থেকে একটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক একটি মানে যৌথ একটি আ বিবৃতি দেয়া যায় কিনা? অথবা উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে বিবৃতি দেয়া যায় কিনা? কারণ উন্নয়নশীল দেশ বা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো এই যুদ্ধের সরাসরি ভিকটিম। এবং এই যুদ্ধে আমরা আ আ এক ধরনের আ জোর করে চাপিয়ে দেয় এবং সেটার ভিকটিম সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি বা টিকে থাকার চেষ্টা করছি। যেটার কোনো দায়ভার কেউ নিচ্ছেন না, যুদ্ধে অংশগ্রহণকারী কেউই নিচ্ছেন না। সুতরাং নতুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি সার্ক দেশগুলোকে একসাথে করে অথবা ইসলামী দেশগুলোকে একসাথে করে অথবা উন্নয়নশীল দেশগুলোকে একসাথে করে সম্মিলিতভাবে যদি একটি বিশ্বব্যাপী একটি দাবি তোলা যায় যে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার এবং যুদ্ধের সাথে অংশগ্রহণরত দেশগুলো যাতে এই উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের কথা এবং সমগ্র বিশ্বের মানবতার কথা ভেবে যুদ্ধ যেন পরিহার করেন, এরকম একটি দাবি তুলতে পারেন। জি। ধন্যবাদ খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ মওদুদ হোসেন আলমগীর পাভেল। আপনাদের দুজনের প্রত্যাশাই সত্য হোক যে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই এবং এই যুদ্ধের অন্যতম ভিকটিম বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো অনেকখানি ভিকটিম। খন্দকার গোলাম মোয়াজ্জেম যেভাবে বলছিলেন যে সব দেশগুলো মিলে আমরা দাবি তুলতে পারি কিনা বা উন্নয়নশীল দেশগুলো মিলে দাবি তুলতে পারি কিনা। তো সব মিলিয়ে আমরা সুনিশ্চিতভাবে চাই যে এই যুদ্ধ খুবই দ্রুত বন্ধ হওয়া দরকার এবং এই যুদ্ধ দ্রুত বন্ধ হবে। আ জনাব পাভেল যেমনটি বলছিলেন যে এই যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতেও আমাদের জন্য আ নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে এই শ্রম বাজারে। তো সেইজন্যও আমাদের এখন থেকে প্রস্তুতি নেয়া দরকার এবং সচেতনতার কথা আমরা শুরুর দিকে যেভাবে বলেছিলাম যে জ্বালানি সংকট আসলে নেই। এটি আমাদের চিন্তার মধ্যে রয়েছে। এটা সরবরাহের ক্ষেত্রে হয়তো আছে। শেষ পর্যন্ত কিছু মজুত হচ্ছে, সরকার একটা পদক্ষেপও নিচ্ছে। এই জায়গায় হতাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই আমরা এই যুদ্ধ পরিস্থিতির জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি সবগুলোই সফলভাবে মোকাবেলা করতে পারব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।